হ্যালো এভরিওয়ান, আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব স্ট্রিং কনক্যাটিনেশন সম্পর্কে। তো স্ট্রিং কনক্যাটিনেশন মানে কি? স্ট্রিং কনক্যাটিনেশন মানে হচ্ছে যে ধরি আমাদের কাছে দুইটা স্ট্রিং আছে, একটা স্ট্রিং হচ্ছে হ্যালো এবং আরেকটা স্ট্রিং বি যেটা হচ্ছে ওয়ার্ল্ড। তো স্ট্রিং কনক্যাটিনেশন মানে এই দুইটা স্ট্রিংকে জোড়া লাগানো, অর্থাৎ আমি যদি আরেকটা সি নামে একটা স্ট্রিং নেই যেটাতে এ প্লাস বি লিখি, তাহলে আমার এই সি স্ট্রিংটা হচ্ছে কনক্যাটিনেটেড স্ট্রিং অফ এ প্লাস বি। আমি যদি কোডটাকে রান করি তাহলে দেখতে পাবেন যে হ্যালো এবং ওয়ার্ল্ড দুইটা পাশাপাশি চলে আসছে। এটাকে বলা হয় হচ্ছে স্ট্রিং কনক্যাটিনেশন। তো এখন এই স্ট্রিং কনক্যাটিনেশন এইভাবেও লেখা যায়, আবার এটার একটা শর্ট হ্যান্ড উপায় আছে। শর্ট হ্যান্ড উপায় হচ্ছে এরকম যে এ প্লাস ইকুয়াল টু বি, যেরকমভাবে আমরা পাইথনে প্লাস অপারেশন করি সেরকমভাবে এটাকে করা যায়। তবে যদি একে প্রিন্ট করি তাহলে আমি দেখতে পাবো যে এখানে স্ট্রিং কনক্যাটিনেট হয়ে গেছে। এখন এটা হচ্ছে স্ট্রিং কনক্যাটিনেশন করার একটা উপায়। এখন প্রশ্ন হচ্ছে যে যদি কখনো আমাদের কাছে এমন কোনো সিনারি আসে যে আমাদের একটা অনেকগুলা স্ট্রিংকে বা অনেকগুলো ওয়ার্ডকে একসঙ্গে কনক্যাটিনেট করার দরকার, এরকম কোনো সিচুয়েশনে যদি আমাদেরকে পড়তে হয়, তাহলে আমরা কোন উপায়ে স্ট্রিংকে কনক্যাটিনেট করতে পারি? তো আমরা মাত্রই একটা উপায় শিখেছি স্ট্রিং কনক্যাটিনেশন করার। তো আমরা একটু চেষ্টা করে দেখি যে এই উপায়ে স্ট্রিংকে আমরা কনক্যাটিনেট করতে পারি কি না। তো আমরা ধরি যে আমাদের কাছে বেশ কিছু ইউজার্সের ডাটা আছে, যে এই ডাটাগুলোকে আমরা লিখলাম যেরকমভাবে যে ইউজার ডেটা, এবং এই ইউজার ডাটা আছে, ধরি আমাদের কাছে টোটাল 10টা ডাটা আছে, এবং এটাকে আমরা প্রিন্ট করেও দেখতে পারি যে আসলে আমাদের 10টা ডাটা তৈরি হয়েছে কিনা ঠিকভাবে। আমি প্রিন্ট করলাম ইউজার্স ডাটাকে, এবং আমরা এটাকে যদি রান করি তাহলে দেখেছি যে আমাদের 10টা ইউজারের ডাটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এখন আমরা এই 10টা ইউজারের ডাটাকে একটু কনক্যাটিনেট করবো, যেই প্রসেসে আমরা মাত্র শিখলাম। তো আমরা এখানে লিখবো যে ফর ডেটা ইন ইউজার্স ডেটা, এবং এখান থেকে আমাদের একটা আউটপুট আসবে। তো আউটপুটের জন্য আমরা একটা আউটপুট নামে একটা এমটি স্ট্রিং নিয়ে নিলাম, এবং এই এমটি স্ট্রিংয়ের সঙ্গে আমরা সবগুলোকে প্লাস করে ফেলবো। তো আমি লিখলাম যে আউটপুট প্লাস ইকুয়াল টু ডাটা, তাহলে আমাদের আউটপুটের সঙ্গে কনক্যাটিনেট হয়ে যাবে। এরপর আমরা একটু প্রিন্ট করে দেখি যে আমাদের যে আউটপুটটা আছে সেই আউটপুটটা আসে কিনা। এখন আমরা কোডটাকে রান করলাম, রান করলে দেখা যাচ্ছে যে এই যে ইউজার ডাটা, এই যে আমি মাঝে স্পেস দেই নাই, বাট তারপরেও এটা বোঝা যাচ্ছে যে ইউজার ডাটাগুলো সবগুলো 10টা ডাটাই কনক্যাটিনেট হয়ে একটা স্ট্রিং কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমাদের যখন আমরা কোনো ব্যাকএন্ডে এরকম একটা কোড লিখবো, তখন ব্যাকএন্ডে কিন্তু ডাটা 10টা থাকবে না, 10টা হয়তো বা 10,000 থাকবে। আমি যদি 10,000 ডাটা দেই বা 1,00,000 ডাটা যদি আমি দেই, দেওয়ার পরে আমি যদি আমার কোডকে রান করি, তাহলে আমার কোড কিন্তু প্রায় অলমোস্ট ফ্রিজ হয়ে গেছে। আমার কোড এখন কাজ করাই বন্ধ করে দিচ্ছে, আমি কিন্তু এখন পর্যন্ত কোনো আউটপুট পাই নাই। হয়তো আমি অনেকক্ষণ যদি ওয়েট করি, অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা এখানে একটা আউটপুট পাবো। তাই যে আমি অনেকক্ষণ প্রায় 4-5 সেকেন্ড ওয়েট করার পরে কিন্তু আমরা যেখানে 1,00,000 ডাটার একটা আউটপুট কিন্তু পেয়ে গেছি। এখন প্রশ্ন হচ্ছে এই যে এত পরিমাণ সময় এই মাত্র 2টা লাইনের কোড কেন নিল? তো এইটা জানার জন্য আমাদেরকে স্ট্রিংয়ের বিহেভিয়ার সম্পর্কে জানতে হবে। তার মধ্যে স্ট্রিংয়ের সবথেকে বড় বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে স্ট্রিং সবসময় ইমিউটেবল, অর্থাৎ স্ট্রিংকে কখনো চেঞ্জ করা যায় না। মানে আমি স্ট্রিংকে কখনো চেঞ্জ করতে পারবো না। যেমন আমার কাছে যদি একটা স্ট্রিং থাকে হ্যালো, আমি কখনো বলতে পারবো না যে স্ট্রিংয়ের যে এইচ আছে এই 0 নম্বর পজিশনে তুমি এ বসাই দাও, এই কথাটা আমি বলতে পারবো না, বা এরকম অপারেশন স্ট্রিং সাপোর্ট করে না। বা আমি এরকমও বলতে পারবো না যে স্ট্রিংয়ের শেষে তুমি অ্যাপেন্ড করে দাও হচ্ছে নতুন একটা ওয়ার্ড, আরও একটা ওকে তুমি অ্যাপেন্ড করে দাও। এই ধরনের অপারেশনে কিন্তু স্ট্রিং সাপোর্ট করে না। তাহলে যেহেতু এই ধরনের স্ট্রিং সাপোর্ট করা না, তার মানে হচ্ছে স্ট্রিংকে আমি যেরকম ডিফাইন করবো স্ট্রিং সেরকমই থাকবে। তাহলে প্রশ্ন হচ্ছে যে যখন আমরা স্ট্রিংকে কনক্যাটিনেট করছি, তখন স্ট্রিং মূলত কনক্যাটিনেট কিভাবে হচ্ছে? তো কনক্যাটিনেট হচ্ছে স্ট্রিং এইভাবে যে আমাদের দুইটা স্ট্রিং আছে, একটা হচ্ছে হ্যালো আর একটা স্ট্রিং আছে যেটা হচ্ছে ওয়ার্ল্ড। যখন দুইটাকে আমরা প্লাসের মধ্যে নিয়ে আসছি, তখন ধরি যে স্ট্রিং এ আছে হচ্ছে আমার হ্যালোর মধ্যে, স্ট্রিং বি আছে হচ্ছে আমার ওয়ার্ল্ডের মধ্যে। এখন আমার এ প্লাস ইকুয়াল টু বি যখন আমি লিখছি, তখন যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে এই এ এবং বির যে পরিমাণ জায়গা দরকার, যেমন এতে 5টা ক্যারেক্টার রয়েছে, বিতে রয়েছে 5টা ক্যারেক্টার, তাহলে টোটাল 10টা ক্যারেক্টার সহ নতুন একটা মেমোরি ব্লক বুক হয়ে যাবে। যে বুকের মধ্যে এই যে হ্যালো ওয়ার্ল্ড যেটা আছে, সেই হ্যালো ওয়ার্ল্ড লেখাটা এখানে
যোগ হবে, মানে যোগ হবে বলতে কপি হবে, অর্থাৎ প্রথমে এর যে 5টা ভ্যালু আছে এই 5টা ভ্যালু এখানে কপি হবে, অর্থাৎ 5টা অপারেশন চলবে। তারপরে বির যে 5টা ভ্যালু আছে সেই 5টা ভ্যালু তার পাশাপাশি আবার কপি হবে, অর্থাৎ আরও 20টা অপারেশন চলবে, অর্থাৎ এখানে টোটাল 2টা ওয়ার্ডই কিন্তু কপি হয়ে গেল। তো 2টা ওয়ার্ড যখন কপি হয়ে গেল, কপি হয়ে যাওয়ার পরে যেহেতু আমরা এর সঙ্গে প্লাসও করছি, একই সঙ্গে অ্যাসাইনমেন্টও করছি, তো এখন এ যে ভেরিয়েবলটা ছিল সে এখন পয়েন্ট করে থাকবে এই নতুন যে মেমোরিটা আছে সেই মেমোরিটাকে, এর ফলে এর ভ্যালু আমরা সবসময় হ্যালো ওয়ার্ল্ডই পাবো। এভাবে মূলত স্ট্রিং কনক্যাটিনেশনটা ঘটছে। এখন এইভাবে যদি স্ট্রিং কনক্যাটিনেশন ঘটেই থাকে তাহলে আমাদের প্রোগ্রাম এত স্লো হওয়ার পিছনে কারণ কি? আমাদের প্রোগ্রাম স্লো হওয়ার পেছনে কারণটা হচ্ছে যে যখন আমি একটা ওয়ার্ডকে যোগ করছি একটা এমটি স্ট্রিংয়ের সঙ্গে, তখন মূলত আমার যোগ হচ্ছে কয়টা ওয়ার্ড, কপি হচ্ছে কয়টা ওয়ার্ড, যেহেতু এটা এমটি, এই এমটি একটা কপি হয়েছে আর একটা ওয়ার্ড কপি হয়েছে, তার মানে মূলত কপি হয়েছে একটা ওয়ার্ড। এখন আমি যখন এই দুইটা মিলে তখন আবার একটা ওয়ার্ড হয়ে গেছে। এখন এই দুইটা ওয়ার্ডের সঙ্গে যদি আমি আরেকটা ওয়ার্ডকে কপি করি তাহলে মূলত কয়টা ওয়ার্ড কপি হয়েছে? এখানে আমার শুরুতে একটা ওয়ার্ড ছিল, এটার সঙ্গে পরে আরেকটা ওয়ার্ড কপি হয়েছে, তাহলে এখানে কিন্তু প্রথমে একটা ওয়ার্ড কপি হইলো, পরে অন্য আরেকটা ওয়ার্ড কপি হইলো, মানে আমার টোটাল আলটিমেট ওয়ার্ড কিন্তু কপি হয়েছে এরকম ওয়ার্ড, তারপরে আবার ওয়ার্ড, অর্থাৎ 2টা ওয়ার্ড কিন্তু কপি হয়েছে, তাহলে আমার কপি হলো 2টা ওয়ার্ড। যখন আমি এখানে লিখবো হচ্ছে ওয়ার্ড, তখন আমার কয়টা কপি হবে? আমার প্রথমে এইখান থেকে এই যে 3টা ওয়ার্ড, এখানে 3টা না, এটা তো আমাদের এমটি, এটা আমরা বাদ দিলাম, তো এখান থেকে আমাদের যে 2টা ওয়ার্ড, এই 2টা ওয়ার্ড প্রথমে কপি হবে, তারপরে এই একটা ওয়ার্ড কপি হবে, অর্থাৎ আমার কপি হলো 3টা ওয়ার্ড। এরপরে যদি আমি আরেকটা কপি করি তাহলে কী হবে? আমার এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত প্রথমে যে 3টা ওয়ার্ড ছিল এই 3টা ওয়ার্ডের সমপরিমাণ, যদিও 3টা মিলে তখন একটা ওয়ার্ড হয়ে গেছে, বাট ওয়ার্ড যদিও একটাই হয় তাদের মধ্যে ক্যারেক্টার সংখ্যা কিন্তু বেড়ে গেছে। যেমন প্রথমবার যখন শুধু এই ওয়ার্ডটা কপি হয়েছিল তখন ক্যারেক্টার কয়টা ছিল? 4টা ছিল, বাট পরের বার যখন এতটুকু কপি হয়েছে তখন কিন্তু এটা 8টা হয়ে গেছে, পরের বার যখন এতটুকু কপি হয়েছে তখন এটা কিন্তু 12টা হয়ে গেছে, অর্থাৎ আমার কিন্তু ওয়ার্ড সংখ্যা বারবার বেড়ে বেড়ে কপি হচ্ছে। তো তাহলে 1 2 লাস্টেরটা যদি কপি করি তাহলে প্রথমে 3টা কপি হবে, তারপর একটা কপি হবে, টোটাল 4টা কপি হবে। এইভাবে যদি আমি n সংখ্যক পরিমাণ ওয়ার্ডকে কপি করতে চাই তাহলে আমার n সংখ্যক পরিমাণ ওয়ার্ড কিন্তু কপি হবে। তাহলে এই যে মাত্র যেই সিরিজটা আমি লিখলাম এই সিরিজটাকে ম্যাথমেটিকে বলা হয় হচ্ছে একটা অ্যারিথমেটিক সিরিজ। একটা অ্যারিথমেটিক সিরিজের একটা ফর্মুলাও রয়েছে যে এই রকম কোনো অ্যারিথমেটিক সিরিজের সাম হচ্ছে সাম ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তো এই যে অ্যারিথমেটিক সিরিজের সাম এনটা হচ্ছে সর্বোচ্চ সংখ্যায় যেখানে যে এই এন সেই সংখ্যা, এবং এটা দিলে আমরা সামটাকে পেয়ে যাব। এটার আমরা একটা প্রুফও দেখতে পারি, যে মনে করি আমাদের একটা সিরিজ আছে 1 2 3 4, তো আমরা যদি দেখতে চাই যে এটার সামেশন আসলে এই ফর্মুলা অনুযায়ী হয় কিনা, তো আমরা ফর্মুলাতে সামেশনে এন এর মান 4 আমরা বসাইলাম, তারপরে বসাইলাম 4 প্লাস 1, তারপরে আমরা 2 দিয়ে ভাগ করলাম, তাহলে এটা কত হবে? এটা হবে হচ্ছে 4 ইন্টু হচ্ছে 5 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে আমরা 2 দিয়ে যদি কাটা দেই তাহলে এটা হচ্ছে 10। তাহলে আমাদের যদি যোগ করে দেখি 2 আর 1 3, তারপরে 3 3 6 এবং 6 আর 4 10, তাহলে আমরা অ্যান্সার কিন্তু সঠিক পাচ্ছি, অর্থাৎ আমাদের ফর্মুলা কিন্তু সঠিক। যদি কেউ এই ফর্মুলা না জেনে থাকে, এগুলো আমরা যখন প্রাইমারি লেভেলে ছিলাম তখন আমাদের এই ফর্মুলাগুলো শেখানো হয়েছে, তো এই ফর্মুলা অনুযায়ী আমাদের এই স্ট্রিংয়ের কনক্যাটিনেশনটা কিন্তু হচ্ছে। এখন এই ফর্মুলাটাকে যদি আমরা একটু হিসাব করি তাহলে কি আসে দেখি। এই ফর্মুলাকে আমরা যদি হিসাব করি তাহলে এটা আসে হচ্ছে n স্কোয়ার প্লাস হচ্ছে n ডিভাইডেড বাই 2, এবং আমরা জানি যে যখন আমরা বিগ ও নোটেশন ক্যালকুলেট করব তখন আমরা সবসময় কনস্ট্যান্ট টার্মকে বাদ দিব। তো কনস্ট্যান্ট টার্ম যেহেতু 2কে আমরা বাদ দিলাম, আমাদের থাকলো হচ্ছে n স্কোয়ার প্লাস n, এবং আমরা সবসময় বড় যেটা থাকবে সেটাকে আমরা নিব। যেমন আমাদের যদি বিগ অফ n প্লাস হচ্ছে বিগ অফ n স্কোয়ার থাকে তাহলে আমরা সবসময় আমাদের টোটাল কমপ্লেক্সিটি হবে বিগ অফ n স্কোয়ার। তো এখানে কিন্তু তাই হচ্ছে, যেহেতু n স্কোয়ার বড় তা আমাদের টোটাল কমপ্লেক্সিটি দাঁড়াচ্ছে হচ্ছে বিগ অফ n স্কোয়ার। তো যেহেতু আমাদের টোটাল কমপ্লেক্সিটি বিগ অফ n স্কোয়ার, এই কারণে আমরা যেখানে প্রোগ্রামটা লিখছি এই প্রোগ্রামটা রান হতে প্রচুর পরিমাণে সময় নিয়ে ফেলছে, এবং এই সময়টা কি পরিমাণ নিয়েছে সেটাও তুমি চাইলে চেক করতে পারো। এই যে আমাদের আগের নিয়মে আমরা আগে যেরকম লিখছিলাম যে ইম্পোর্ট টাইম লিখছিলাম, এই একই উপায় তুমি এটাকেও ক্যালকুলেট করতে পারো। তো ক্যালকুলেট করার জন্য আমরা এখানে লিখলাম যে স্টার্ট ইকুয়াল টু টাইম ডট হচ্ছে টাইম, এবং আমাদের যে ইন্ডটা হচ্ছে আমাদের টাইম ডট হচ্ছে টাইম।
এবং আমাদের আউটপুটের আর কোনো দরকার নেই, আমরা জাস্ট টাইমটাকে একটু দেখতে চাই। দেখার পরে এখন আমরা এখানে প্রিন্ট করব হচ্ছে যে আমাদের টাইম টেকেন, আমাদের ইন্ড মাইনাস হচ্ছে স্টার্ট, আমরা এখানে 0.4 পর্যন্ত আমরা নিতে পারি, ফ্লোটিং পয়েন্ট পর্যন্ত, এবং আমরা এখানে লিখলাম সেকেন্ডস। তারপরে আমরা আমাদের কোডটাকে যদি রান করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের 1000 যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা রান হতে কত পরিমাণ সময় লাগে। এটা আমরা দেখে নেই, এটা আমাদের ততক্ষণে রান হতে থাকুক, ততক্ষণে আমরা নতুন আর একটা উপায় দেখি যে আমাদের স্ট্রিংটাকে আমাদের চেঞ্জ করার জন্য নতুন কি উপায় আছে। নতুন একটা উপায় আছে, সেটা হচ্ছে যে আমরা চাইলে, যেখানে আমাদের দেখো 15 সেকেন্ড সময় লাগছে আমাদের 1 লক্ষ ডাটাকে প্রসেস করতে, কারণ এটা টাইম কমপ্লেক্সিটি বিগ অফ n স্কোয়ার। এখন আমরা যদি চাই যে এটার টাইমকে আরও একটু কমাই ফেলতে, তো কমানোর উপায় কি? কমানোর উপায় হচ্ছে যে আমরা এইভাবে না লিখে আমাদের কাছে একটা মেথড আছে, যে মেথডের নাম হচ্ছে জয়েন। তো আমরা যদি জয়েন লিখি এবং জয়েনের মধ্যে আমাদের যে ইউজার্সের ডাটা আছে সেটাকে যদি পাস করে দেই, পাস করে দেওয়ার পরে আমরা আমাদের কোডটাকে যদি রান করি, তাহলে মাত্র কোড যেখানে 15 সেকেন্ড সময় লাগছিল সেখানে আমাদের মাত্র সময় লাগছে 0012 সেকেন্ড, মানে 1 মিলি সেকেন্ডেরও কম সময় কিন্তু লেগে যাচ্ছে আমাদের 1 লক্ষ ডাটা প্রসেস করতে। আমরা যদি এখানে 1 কোটি ডাটাও প্রসেস করি তাও মনে হয় যে 1 সেকেন্ডও সময় লাগবে না, এতটাই ফাস্ট হচ্ছে আমাদের এই জয়েন অপারেশনটা। এবং জয়েন অপারেশন আমরা আজকে যে কয়টা মেথড শিখতে যাব, আমরা আজকে মূলত 3টা মেথড শিখবো, এবং 3টার মধ্যে সব থেকে ফাস্ট হচ্ছে জয়েন। এর পেছনে কারণটা কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তো জয়েন কেন এত ফাস্ট? জয়েন ফাস্ট হওয়ার প্রথম কারণ হচ্ছে জয়েন তৈরি হয়েছে সি পাইথন দিয়ে, অর্থাৎ এটা একটা সি, যে অপটিমাইজ যে সি আছে, সি ল্যাঙ্গুয়েজ আছে, সেই সি ল্যাঙ্গুয়েজ দিয়ে এই জয়েন মেথডটাকে তৈরি করা হয়েছে। এবং জয়েন মেথড সবসময় তখনই কাজ করবে যখন তোমার কাছে ডাটাগুলো পূর্বে থেকেই আসে। পূর্বে থেকে আসে বলতে কি? পূর্বে থেকে আসে বলতে যে তোমার কাছে মনে করো লিস্টের যতগুলো ডাটা, সব ডাটাগুলোই আসে। তুমি চিন্তা করতে পারো যে তোমার কাছে হয়তো বা তুমি একটা শার্ট তৈরি করবে, তুমি একজন দর্জি, তুমি একটা শার্ট তৈরি করবে, তো শার্টের জন্য তোমার কাছে কাপড় আছে, বোতাম আছে, সুতা আছে, তারপরেই কিন্তু তুমি শার্টটা তৈরি করতে পারবে। এটা হচ্ছে জয়েন অপারেশন, এইভাবে কাজ করে। যখন সবগুলো এলিমেন্ট রেডি হয়ে যায় তখন সে কিন্তু সেটা নিয়ে কাজ করতে পারে। তো এই কারণে জয়েন হচ্ছে খুবই ফাস্ট। এবং জয়েনের টাইম কমপ্লেক্সিটি যদি আমরা হিসাব করি, জয়েন কীভাবে কাজ করে, জয়েন যেই অ্যাপ্রোচে কাজ করে সেটার নাম হচ্ছে 2 পাস নামে একটা অ্যালগোরিদম আছে, যে অ্যালগোরিদম ইউজ করে জয়েন হচ্ছে স্ট্রিংটাকে কনক্যাটিনেট করে। তো কনক্যাটিনেট কীভাবে করে? আমাদের যে স্ট্রিংটা যদি এরকম থাকে, যেখানে আছে হ্যালো, তারপরে এখানে আছে হচ্ছে ওয়ার্ল্ড, তো জয়েন কি করবে? জয়েন প্রথমে একবার এই পুরো লিস্টের উপরে চেক করে দেখবে যেখানে যতগুলো স্ট্রিং আছে সেই স্ট্রিংগুলোর লেন্থ কত। যেমন এটার লেন্থ কত? এটার লেন্থ হচ্ছে 5, এটার লেন্থ কত? 5। তাহলে জয়েন এখন জানে যে তাকে 10 সাইজের একটা মেমোরিকে ব্লক করতে হবে। সে 10 সাইজের, সেই জায়গাটাতে কী করছে, সেই জায়গাটাতে 10 সাইজের একটা মেমোরিকে ব্লক করে ফেলছে, ব্লক করে যেটার মধ্যে সে এই হ্যালো ওয়ার্ল্ডকে পুরোপুরি কপি করে ফেলছে। এবং সে কপি করছে জাস্ট একবার, মানে এই যে আমাদের আগের বারের প্রবলেম কী ছিল? আগের বারের প্রবলেম ছিল যে প্রথমে যখন এইটা কপি হয়েছিল, কপি হয়ে যখন জোড়া লেগে গেল, পরের বারে আমার ওয়ার্ডকে কপি করার সময় আবার নতুন করে এটা আবার কপি হয়, তারপরে আবার নতুনটা কপি হয়। এটাই কিন্তু মেইন প্রবলেম ছিল। এই প্রবলেমটাকে জয়েন সমাধান করে দিছে যে সে সম্পূর্ণ লিস্টটাকে কপি করে একবারে। তো যেহেতু সে একবারে কপি করে, যার কারণে তার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ n, এবং এই কারণে জয়েন খুবই ফাস্ট। জয়েন ফাস্টের পেছনে 2টা কারণ, একটা হচ্ছে এটা সি ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি, দ্বিতীয়টা হচ্ছে এটা হচ্ছে বিগ অফ n টাইম কমপ্লেক্সিটিতে চলে। এটা হচ্ছে জয়েন। এবং নতুন আরও একটা উপায় আছে, সেই উপায়টা হচ্ছে যেটাকে বলা হয় হচ্ছে স্ট্রিং আইও বা বাফার। একটা উপায় অনেকটা এরকম তুমি চিন্তা করতে পারো যে আমাদের প্রথম যেটা আমরা অ্যাপ্রোচটা শিখলাম যে স্ট্রিং কনক্যাটিনেশন, সেই স্ট্রিং কনক্যাটিনেশন জিনিসটা হচ্ছে এরকম যে তোমার কাছে একটা খাতার পৃষ্ঠা আছে, তুমি খাতার পৃষ্ঠা এখানে একটা সেন্টেন্স লিখছো, পরবর্তীতে সেন্টেন্সটা লেখার পরে তুমি পৃষ্ঠাটাকে প্রিন্ট করে ফেলছো। এখন তোমার যদি নতুন করে আরও কিছু অ্যাড করার প্রয়োজন পড়ে এখানে, তাহলে অ্যাড করার জন্য তোমাকে কী করতে হবে? ওইটা আবার লিখবা, লেখার পরে নতুন একটা পৃষ্ঠা তুমি এরকমভাবে তৈরি করবা, তৈরি করার পরে এই খাতাটাকে ডিস্ট্রয় করে ফেলবা। সেই কাজটাই কিন্তু আমাদের এই যে স্ট্রিং কনক্যাটিনেশনটা করছিল। সে যখনই একটা ওয়ার্ডকে কপি করে ফেলছে, যেমন সে যখন এই যে হ্যালো এবং এই ওয়ার্ল্ডকে কপি করে ফেলছে, তখন হ্যালো ওয়ার্ল্ড যখন তৈরি হলো তখন সে এই হ্যালো এবং ওয়ার্ল্ড যে মেমোরির যে অ্যাড্রেসে আছে সেটাকে ডিস্ট্রয় করে ফেলে। তো ঠিক সেই রকম যে আমাদের এই যে কাগজটা, পৃষ্ঠাটা, সেই পৃষ্ঠাটাকে সে এখান থেকে ডিলিট করে ফেলে। তো এটা হচ্ছে আমাদের এটার অপারেশন। আর আমাদের জয়েন অপারেশন কি? আমাদের জয়েন অপারেশন হচ্ছে সে শুরু থেকেই জানে যে
আমার খাতাতে কী কী লিখতে হবে। সে শুরু থেকে জানে খাতাতে কী কী লিখতে হবে এবং সে যা কিছু লিখতে হবে সব কিছু একবারে খাতাতে লিখে ফেলে, তারপরে সেটাকে প্রিন্ট করে দেয়। এটা হচ্ছে জয়েন অপারেশনের কাজ। বাট সবসময় তো আমাদের এরকম ঘটনা ঘটে না যে আমরা শুরু থেকেই জানি না যে আসলে আমাদের কী কী লিখতে হবে। যেমন তুমি একজন রাইটারের কথা চিন্তা করতে পারো, যে রাইটার একটা গল্প লিখবে, সে রাইটার কিন্তু জানে না তার গল্প কোথায় গিয়ে শেষ হবে। সে গল্প হয়তো বা তার মাথায় আপাত দৃষ্টিতে একটা আইডিয়া আসছে, যেমন চিন্তা করতে পারো যে রবীন্দ্রনাথ ঠাকুর, সে একটা গল্প চিন্তা করছে, সে গল্প কোথায় গিয়ে শেষ হবে, কতগুলো পেজ লাগবে, সে কিন্তু জানতো না। সে লিখতে 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 তার মনে আইডিয়া আসছে। তো এরকম কেস আমাদের প্রোগ্রামিংয়ের ক্ষেত্রেও আসে। তো এরকম কেসের মধ্যে কী কী কেসের উদাহরণ হতে পারে একটা স্ট্রিম ডাটা লাইন। মানে আমাদের যদি কোনো স্ট্রিম ডাটা থাকে, স্ট্রিম ডাটা বলতে বোঝায় হচ্ছে যে মনে করো আমরা একটা হচ্ছে আমাদের মেসেজ কিউ বা হচ্ছে আমাদের একটা লগ, যে যখন আমাদের সার্ভার চলে, আমাদের সার্ভারে সবসময় লগ আসতে থাকে একটার পর একটা, এবং আমরা জানি না যে লগ কোথায় গিয়ে শেষ হবে। আসলে কখনো শেষও হয় না যে আমাদের লগে যতগুলো রিকোয়েস্ট আসবে, যেমন তোমার যদি একটা গেট রিকোয়েস্ট যায় একটা লগ, একটা পোস্ট রিকোয়েস্ট যায় একটা লগ, একটা ইরোর যদি ঘটে তাহলে একটা লগ, এরকম কিন্তু একটা লগ আসতে থাকে। বা তুমি এটাকে মেসেজের মতো চিন্তা করতে পারো, যে তুমি কারোর সঙ্গে হয়তো বা মেসেজ করছো, তোমার মেসেজ কোথায় গিয়ে শেষ হবে তুমি জানো না। এটাও কিন্তু একটা হচ্ছে স্ট্রিম ডাটা, মানে ডাটাগুলো স্ট্রিম হচ্ছে। এমনকি তুমি যে ইউটিউবে এখন যে ভিডিওটা দেখছো, এই ভিডিওটা তোমার কাছে স্ট্রিমিং হয়ে আসছে, অর্থাৎ প্রথমে কিন্তু ভিডিওর অল্প একটু অংশ হয়তো বা ডাউনলোড হয়ে তোমার ব্রাউজারে প্লে হচ্ছে, তারপরে পরের অংশ প্লে হচ্ছে, তারপরে পরের অংশ প্লে হচ্ছে, এগুলো হচ্ছে স্ট্রিম ডাটা। একইভাবে তুমি চিন্তা করতে পারো হচ্ছে কোনো একটা এআই এর, যেমন তুমি জেমিনি বা চ্যাট জিপিটিকে যখন কোনো একটা প্রশ্ন করো, তখন জেমিনি বা চ্যাট জিপিটি তোমাকে একটা উত্তর দেওয়ার সময় সে কীভাবে দেয়, সে প্রথমে একটা শব্দ চিন্তা করে, সেই শব্দটাকে তোমাকে পাঠিয়ে দেয়, তারপরে শব্দটাকে পাঠিয়ে দেয়, তারপরে শব্দটাকে পাঠিয়ে দেয়, এবং অ্যান্সারটা কোথায় শেষ হবে সে কিন্তু শুরুতে জানে না। তো এরকম একটা কেসে তখন আমাদের জয়েন অপারেশন দিয়ে যদি আমরা কাজ করি, তাহলে আমাদের যেটা করতে হবে, যে মনে করো তুমি জেমিনিকে যেই প্রশ্নগুলো করছো, সেই প্রশ্নের জেমিনি উত্তরগুলো চিন্তা করছে, এবং চিন্তা করে ওয়ার্ড বাই ওয়ার্ড সে প্রথমে তৈরি করলো। তৈরি করার পর সম্পূর্ণ যখন উত্তর তৈরি হয়ে গেছে, তখন একটা লিস্ট তৈরি করতে হবে। তারপর এই লিস্টটাকে তুমি জয়েন করার পরে তারপরে তুমি আউটপুট দিতে পারবে। এবং এই যে চিন্তা করে এই লিস্টটা বানাইতে যদি ইউজারের 10 সেকেন্ড সময় লাগে, ইউজার ওই 10 সেকেন্ড পর্যন্ত ওয়েট করতে হবে। এটা হচ্ছে এই জয়েন অপারেশনের কাজ। বাট এখানে অন্য আরেকটা ওয়ে আছে। সে ওয়েটা হচ্ছে আমরা চাইলে এমন একটা ফাইল আমাদের মেমোরির মধ্যে ক্রিয়েট করতে পারি, যে আমরা একটু আগে যে আমাদের খাতার পৃষ্ঠার কথা বলছিলাম, আমরা খাতার পৃষ্ঠার কথা চিন্তা না করে আমরা চিন্তা করি আমাদের কাছে এরকম একটা হোয়াইট বোর্ড আছে, যে হোয়াইট বোর্ডের মধ্যে আমরা যখন যা মনে আসছে আমরা এখানে লিখছি, আমাদের লিখতে থাকছি, এবং আমাদের হোয়াইট বোর্ড যদি কখনো বড় হয়ে যায়, মানে আমাদের হোয়াইট বোর্ড বা তুমি খাতার পৃষ্ঠার কথাও চিন্তা করতে পারো, হোয়াইট বোর্ড চিন্তা না করে যে আমি একটা খাতার পৃষ্ঠায় লিখছি, যখন যা মনে আসছে আমি এখানে লিখছি। যেমন মনে করো রবীন্দ্রনাথ গল্প লেখা শুরু করছে, সে গল্প লিখছে, তার গল্প পরে আরেকটা পৃষ্ঠা দরকার, সেটার সঙ্গে যে আরেকটা পৃষ্ঠা অ্যাড করে দিছে, এটা লেখা শুরু করছে, আরেকটা পৃষ্ঠা দরকার, আরেকটা পৃষ্ঠা অ্যাড করা শুরু করছে। তো এই উপায়ে একটা মেথড কাজ করে, সেই মেথডটার নাম হচ্ছে স্ট্রিং আইও। তো স্ট্রিং আইও নামে পাইথনের মধ্যে একটা মডিউল আছে, সেই মডিউলটা আমরা এখন ইউজ করে দেখব যে এই মডিউলটা দিয়ে কীভাবে কাজ করা যায়। এবং এই মডিউলটা সবসময় আমরা তখন ইউজ করব যখন আমাদের ডাটা আমরা জানি না যে ডাটা কী পরিমাণ আসতে পারে, মানে আমাদের ডাটার ব্যাপারে আইডিয়া নেই, আগে থেকে ডাটাগুলো লিমিটেড না। যদি ডাটাগুলো আমরা আগে থেকেই আমাদের কাছে থাকে, আমরা জয়েন নিঃসন্দেহে ইউজ করতে পারি, কারণ জয়েন অনেক ফাস্ট। বাট যদি আমার ডাটা না জানা থাকে, তখন আমরা স্ট্রিম উপায়ে ডাটাগুলো ইউজ করব। তো এটা করার জন্য আমরা কি করি, আমাদের যেই স্ট্রিম করার যে উপায়টা, সেই স্ট্রিম করার উপায়টাকে আমরা একটু নিজেরাই ইমপ্লিমেন্ট করে ফেলতে পারি, যে স্ট্রিম কীভাবে হয়, যাতে আমরা পুরো বিষয়টাকে বুঝতে পারি। তো আমরা একটা স্ট্রিম নামে একটা মেথড তৈরি করলাম, যেটার নাম দিলাম হচ্ছে স্ট্রিম। এবং এই স্ট্রিমের মধ্যে আমি একটা সেন্টেন্স এখানে জাস্ট নিয়ে আসি, আমি একটা সেন্টেন্স এখানে জাস্ট কপি করে নিয়ে আসছি, একটা সেন্টেন্স নিয়ে আসছি, যে সেন্টেন্সটা মূলত একটা লিস্ট, যে লিস্টের প্রত্যেকটা শব্দের পরে আমি একটা স্পেস দিয়ে রাখছি, এবং এটা হচ্ছে জাস্ট আমি একটা কিছু কথা লিখে রাখছি। মনে করো এটা হচ্ছে আমাদের একটা এআইকে আমরা প্রশ্ন করছি, সেই এআই আমাকে রেসপন্সটা দিছে। এখন এই রেসপন্স যেটা দিছে, সেই রেসপন্সটাকে আমরা গত ভিডিওতে, আমাদের লাস্ট ভিডিওতে আমি তোমাদেরকে দেখাইছিলাম যে পাইথনে কীভাবে জেনারেটর ইউজ করে আমরা একটা একটা করে শব্দ নিয়ে আসতে পারি, বা একটা একটা করে
অবজেক্টকে নিয়ে আসতে পারি। তো সেই উপায়টা আমরা এখানে ইউজ করে আমাদের ডাটা স্ট্রিম যেটা আছে সেটাকে সিমুলেট করার চেষ্টা করব। তো তুমি যদি আগের ভিডিও না দেখে থাকো তাহলে আমাদের এই ভিডিওর আই বাটনে আগের ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে, তুমি সেখান থেকে সেটা দেখে নিতে পারো, তাহলে বিষয়টাও ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এখানে লিখলাম যে ফর ওয়ার্ড ইন হচ্ছে সেন্টেন্স, আমাদের সেন্টেন্সে যতগুলো ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলোকে আমরা কি করব, ইল্ড করব। ইল্ড মানে হচ্ছে আমরা একটা একটা করে ওয়ার্ড দিব, এবং আমাদের যেহেতু এআই যখন আমাদেরকে রেসপন্সটা দিবে সে তো চিন্তা করে করে রেসপন্স দিবে। সে প্রথমে চিন্তা করে রিপ্লাই দিল রেডিস, তারপরে চিন্তা করে রিপ্লাই দিল ইজ। তো তার মাঝখানে কিন্তু একটু সময় লাগবে। তো এই যে সময়টা লাগবে সেই সময়টাকে আমরা জাস্ট সিমুলেট করার জন্য আমরা টাইম মডিউলের ইউজ করতে পারি। আমরা এখানে লিখব যে ইম্পোর্ট টাইম, আমাদের টাইম যেটা আছে সেটাকে আমরা ইম্পোর্ট করলাম, এবং আমরা এখানে লিখলাম যে টাইম ডট হচ্ছে স্লিপ, এবং আমরা জাস্ট 4 মিলি সেকেন্ড সময় আমরা ওয়েট করব। এখন আমরা ইল্ড করে দিলাম ওয়ার্ডকে। এতটুকু করলেই আমাদের একটা জেনারেটর তৈরি, যে জেনারেটরটা আমাদেরকে ডাটা দিতে পারবে। তো আমাদের যে রেসপন্সটা আছে সেই রেসপন্স আমাদের আসছে কিনা আমরা একটু চেক করেও দেখতে পারি যে ডেট ডাটা স্ট্রিম, এটাকে যদি আমরা কল করি, কল করার পরে আমরা প্রিন্ট যদি করি যে নেক্সট রেসপন্স, তাহলে আমরা এখানে কী পাবো, আমরা এখানে যে রেসপন্সগুলো আছে সেই যে প্রথম রেসপন্স আমাদের রেডি সেটাকে কিন্তু পেয়ে গেছে। তো একইভাবে আমরা যে যদি আরও এটাকে ডুপ্লিকেট করি তাহলে আমরা একটা একটা করে ডাটা পাবো। যেমন আছে প্রথমে আমি রেডিশ পাইছি, তারপরে যে দেখো আমি অল্প একটু সময় পর পর কিন্তু ডাটাটাকে পাচ্ছি, হয়তো বা খুবই কম সময় দিয়েছি যার কারণে তুমি বুঝতে পারছো না, বাট অল্প একটু সময় পর পর আমি ডাটাটাকে পাচ্ছি। এখন এটাকে আমরা এইভাবেও পেতে পারি, আবার আরেকভাবে পেতে পারি যে আমরা পুরোপুরি এই জিনিসটাকে চাইলে লিস্টে কনভার্ট করে ফেলতে পারি। যে আমি এটাকে এই পুরো জিনিসটাকে একটা লিস্টের মধ্যে লিখলাম, লিখে আমি এটাকে কনভার্ট করে দিলে এটা একটা লিস্টে কনভার্ট হয়ে যাবে, যে আমি প্রিন্ট করতে পারি রেসপন্সটাকে। তাহলে আমি এটা দেখতে পাবো যে একটা লিস্ট আকারে আমাদের ওই যেই ডাটাগুলো ছিল সেই ডাটাগুলোকে আমরা একটা লিস্ট আকারে পেয়ে গেছি, যে রেডিশ ইজে যেরকম লিস্ট সেরকম লিস্ট আকারেও আমরা পেতে পারি ইল্ড থেকে। শুধু লিস্ট না, আমরা চাইলে এখানে লুপ চালেও পেতে পারি। যেমন আমি এখানে লিখি যে ফর হচ্ছে রেসপন্স ইন হচ্ছে আমাদের গেট ডাটা স্ট্রিম, এটাকে আমরা কল করে দিলাম। কল করে দেওয়ার পরে আমার যে রেসপন্সটা আছে এইটাকে আমি একটু ইনডেন্ট করে দিলাম, তাহলেও আমরা একটা একটা করে শব্দ পাবো। দেখো শব্দ পাওয়ার পরে আমরা কিন্তু যে 0.4 মিলি সেকেন্ড করে করে সময় পর পর আমার ডাটাগুলো কিন্তু প্রিন্ট হচ্ছে। তো এরকমভাবে আমরা নিজেদের একটা স্ট্রিমিং সার্ভিস কিন্তু বানিয়ে নিলাম। যে স্ট্রিম কীভাবে আসে আশা করি তুমি এখন বুঝতে পারছো। এখন আমি যদি আমাদের জয়েন অপারেশন অনুযায়ী এটাকে করতাম তাহলে কি ঘটতো, জয়েন অপারেশন অনুযায়ী আমি এটাকে করলে আমি এইভাবে এটাকে করতাম, যে আমি প্রথমে হচ্ছে আমার এই যে সম্পূর্ণ ডাটা আছে সেই ডাটাগুলোকে একটা লিস্টে কনভার্ট করতাম। তাহলে আমি এখানে লিখতাম যে আমার যে রেসপন্স টোটাল আছে সেই রেসপন্স ইকুয়াল টু হচ্ছে আমার লিস্ট, এবং লিস্টের মধ্যে আমার এই যে গেট ডাটা স্ট্রিম এটাকে আমি কল করতাম। কল করার পরে তারপরে আমি এটাকে প্রিন্ট করে দিতাম হচ্ছে আমার যে, বা আমি প্রিন্ট করার আগে আমি এটাকে আউটপুটও বানিয়ে ফেলতে পারি, যে আউটপুট ইকুয়াল টু হচ্ছে আমার একটা এমটি স্ট্রিং, তারপরে জয়েন দিয়ে আমার রেসপন্সটাকে আমি এটাকে কল করে দিলাম। তাহলে আমার স্ট্রিংটা তৈরি, তারপরে আমি এটাকে রিটার্ন করে দিলাম হচ্ছে আমাদের রেসপন্সটাকে। এখন কথা হচ্ছে যে এই উপায়ের মধ্যে আমার তো কাজ তো করবে, বাট প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে এই যে আমার যে আউটপুটটা আসবে না, এই আউটপুট কতক্ষণ পরে আসে তুমি একটু দেখো। সেটা হচ্ছে আমি এখানে একটা স্টার্ট টাইম দিলাম, স্টার্ট হচ্ছে টাইম ডট টাইম, এবং আমার এখানে ইন্ড হচ্ছে টাইম ডট টাইম। তো এটা আমি লিখলাম, লেখার পরে আমি এখানে প্রিন্ট করব যে আমাদের টাইম টেকেন বিফোর স্ট্রিং বিল্ডিং, অর্থাৎ আমাদের স্ট্রিংকে বিল্ড করা শুরু করার আগেই কী পরিমাণ সময় নিয়েছে সেটা আমরা দেখার চেষ্টা করছি। সেটা হচ্ছে ইন মাইনাস স্টার্ট, এবং আমরা এখানে 0.4f পর্যন্ত টাইম নিব, এবং আমাদের এখানে ফরম্যাট স্ট্রিং দিয়ে দিলাম, এখানে আমরা দিয়ে দিলাম সেকেন্ডস। এখন আমরা যদি আমাদের এই যে ব্যাচ ওয়েটা আছে এই ব্যাচ ওয়েটাকে একটু কল করি, ব্যাচ ওয়ে এটাকে আমরা যদি কল করলে তুমি দেখতে পাবে যে এই যে আমরা এখানে একটা নেটওয়ার্ক ল্যাটেন্সি দিছি। এটা হচ্ছে নেটওয়ার্ক ল্যাটেন্সি বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে যখন আমরা সামনে রেডিশ সার্ভার তৈরি করব তখন রেডিশে বা আমাদের যে ডাটাগুলো আসবে সেই ডাটাগুলো একটা নেটওয়ার্ক প্রোটোকলের মাধ্যমে আসবে, একটা টিসিপি প্রোটোকলের মাধ্যমে আসবে। যেমনটা তুমি হয়তো বা যদি এখন মেসেজটা সেন্ড করো কাউকে, তোমার মেসেজ কিন্তু সাথে সাথে তার কাছে যায় না, সেখানে হয়তো বা কয়েক মিলি সেকেন্ডের সময় হলেও কিন্তু সময় সেখানে লাগে। এটা হচ্ছে নেটওয়ার্ক ল্যাটেন্সি। বা তুমি ডাটাবেজের কথাও চিন্তা করতে পারো যে একটা ডাটাবেজে যখন আমরা একটা রিকোয়েস্ট করি তখন সেই রিকোয়েস্টটা আসতে রেসপন্সটা আসতে একটু হলেও সময় লাগে, সেটাকে বলছি আমি ল্যাটেন্সি। সেটাকে জাস্ট আমরা সিমুলেট করছি। তো আমাদের এই যে স্ট্রিংটা এখানে যে আমরা বিল্ড করছি সেই বিল্ড হওয়ার আগেই
সেই এটা রেসপন্স না, এটা আমাদের আউটপুট যদিও দিতে হবে। তো আমাদের বিল্ড হওয়ার আগেই আমার সময় নিয়ে নিছে 4 সেকেন্ড, এটা জাস্ট বিল্ড হওয়ার আগেই। কিন্তু আমরা যদি স্ট্রিং আইও ইউজ করি তাহলে এটা যখনই ডাটা আসবে সঙ্গে সঙ্গে সে ফাইলের মধ্যে রাইট করতে পারবে। অনেকটা আমাদের সেই খাতার মতো, যে খাতা যতক্ষণ আমাদের আছে, খাতাতে জায়গা আছে, আমাদের কিছু মাথায় আসলে আমরা লিখে ফেলতে পারি। তো সেরকম একটা কাজ করার জন্য আমাদের এখানে একটা মডিউল ইম্পোর্ট করতে হবে, যে মডিউলের নাম হচ্ছে আইও। এবং আইওতে আমরা এখানে লিখব নতুন একটা ফাংশন, যে ডিফ আমাদের স্ট্রিম ওয়ে, এবং স্ট্রিম ওয়ের মধ্যে আমরা এখানে লিখলাম যে আমাদের হচ্ছে যে একটা বাফার তৈরি করতে হবে। বাফার ইকুয়াল টু হচ্ছে আমাদের আইও ডট হচ্ছে স্ট্রিং আইও, এবং স্ট্রিং আইওকে আমরা কল করে দিলাম। কল করে দেওয়ার পরে আমরা এখানে লিখবো যে প্রত্যেকটা ডাটা সাধারণত যখন নেটওয়ার্ক থেকে ডাটাগুলো আসে সেটাকে আমরা বলি হচ্ছে চাঙ্ক, মানে এক একটা ডাটাগুলো অনেকটা প্যাকেট আকারে, ছোটো ছোটো প্যাকেট আকারে ভেঙে ভেঙে আসে, সেটাকে বলি হচ্ছে আমরা চাঙ্ক। তো আমরা ধরি যে আমাদের স্ট্রিম থেকেও এইভাবেই চাঙ্কগুলো আসছে, যে ইন হচ্ছে গেট ডাটা স্ট্রিম, এখান থেকে আমাদের ডাটাগুলো আসছে। তারপরে আমরা কি করব, আমাদের যে বাফার আছে সেই বাফারের মধ্যে আমরা এটাকে রাইট করে ফেলবো। যদি রাইট করে ফেললাম আমাদের চাঙ্কটাকে, তাহলে আমাদের বাফারে যখনই আমি একটা করে ওয়ার্ড পাইছি, মানে এই যে যখন আমরা ইল্ড করছি, মানে কি আমরা ওয়ার্ডগুলো একটা করে পাচ্ছি, প্রথমে রেডিশ তারপরে ইজ এইভাবে পাচ্ছি, আমি রেডিশ পাচ্ছি মানে আমার বাফারে লিখে ফেলছি, আমার কিন্তু কপি করা লাগছে না, আমি ওই একই খাতার পৃষ্ঠার মধ্যেই বারবার লিখছি। এরকমভাবে আমাদের এই ঘটনাটা ঘটছে। এবং যখন এটা হয়ে গেল, আমাদের সম্পূর্ণ রাইট করা হয়ে গেল, তখন আমরা যদি আউটপুটটাকে পেতে চাই তাহলে আমরা লিখতে পারি যে আউটপুট ইকুয়াল টু আমাদের যে বাফারটা আছে সেই বাফার ডট হচ্ছে গেট ভ্যালু, এটাকে আমরা যদি কল করি এবং এখান থেকে আমরা রিটার্ন করি আউটপুট। এবং একটা বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে তুমি যখনই বাফার ইউজ করা হয়ে যাবে বাফারটাকে ক্লোজ করে দাও, মানে তোমার খাতাটাকে বন্ধ করে দাও লেখা হয়ে গেলেই, তাহলে এটা একটা ভালো উপায়। তো আমাদের ব্যাচ ওয়ে তো আমাদের হয়ে গেল। আমরা এখানে প্রিন্ট করি হচ্ছে আমাদের স্ট্রিম ওয়েকে আমরা যদি প্রিন্ট করি তাহলে আমরা আমাদের আউটপুটগুলো দেখতে পারবো। ওই যে আমাদের আউটপুট কী ছিল, ওই যে রেডিশ ইজ অ্যান ইন মেমোরি ডাটা স্ট্রাকচার, এই লেখাটা কিন্তু চলে আসছে। কিন্তু দেখো এখানেও কিন্তু টাইম ঠিকই লাগবে, কারণ এই যে টাইম যেটা আমাদের এখানে লাগছে সেই টাইমটা কিন্তু আমাদের নেটওয়ার্ক থেকে আসছে, আমাদের প্রোগ্রামের কোনো দোষ নাই, মানে আমাদের কোডের কোনো দোষ নাই। এটার যেমন 4 সেকেন্ড সময় নিছে, আমার এটাও কিন্তু 4 সেকেন্ডই সময় নিছে। বাট তারপরেও এই যে স্ট্রিং ডট আইও, এইটাই আমি কেন বলছি যে তুমি যখন ব্যাকএন্ডে প্রোডাকশনে বিল্ড করবা তখন এটাই কেন ইউজ করবা, তার কারণ হচ্ছে যখন আমাদের ডাটা সম্পর্কে আমরা জানি না যে ডাটা আসা কখন থামবে বা কোনো একটা স্ট্রিমিংয়ের প্রসেসের মধ্যে থাকবে, তখন আমরা এটা ইউজ করা বেটার। কারণ যখনই ডাটা আসে সেটা সাথে সাথে রাইট হয়ে যায়। যেমন তুমি যদি এই ইউটিউব ভিডিওর কথা চিন্তা করো, যে যদি এমন হইতো যে পুরো ইউটিউব ভিডিও আগে লোড হয়ে যাবে, যেমনটা আমাদের এই ব্যাচ টাইমের ক্ষেত্রে হচ্ছে আমাদের জয়েনে, যে পুরো ইউটিউব ভিডিও লোড হয়ে গেছে তারপরে তুমি দেখতে পাচ্ছ, তাহলে প্রবলেমটা অনেক বড় প্রবলেম হয়ে যাইতো না? কিন্তু আমার যদি স্ট্রিং ইউজ করি তাহলে প্রথমে আমি হয়তোবা আমার ভিডিও হয়তোবা 100 মেগাবাইটের, আমি প্রথমে 10 মেগাবাইট ডাউনলোড হয়েছে, আমি 10 মেগাবাইট দেখাই দিচ্ছি, তারপরে বাকি 10 মেগাবাইট ডাউনলোড হয়েছে, বাকি 10 মেগাবাইট দেখাই দিচ্ছি। তো এই কাজটাই মূলত কিন্তু আমাদের এই যে স্ট্রিমওয়ে যেটা আছে সেই স্ট্রিমওয়ে এই কাজটা করতে পারে। এই কারণে আমরা এইটা যখন আমাদের কোনো স্ট্রিম সার্ভিস দরকার পড়বে আমরা স্ট্রিমওয়ে ইউজ করব। এবং সামনে যখন আমরা রেডিশ ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে আমরা সাধারণত একটা টিসিপি প্রোটোকল বা একটা হচ্ছে রেডিশের একটা নিজস্ব প্রোটোকল আছে যেটাকে বলা হয় হচ্ছে RESP, যেটার মানে হচ্ছে রেডিশ সিরিয়ালাইজেশন প্রোটোকল। তো এই সিরিয়ালাইজেশন প্রোটোকল মূলত টিসিপির উপর বেস করে তৈরি হয়, যেটা আমরা সামনে দেখব। তো এরকম প্রোটোকলে সাধারণত রেডিশে কোনো একজন কাস্টমার বা কোনো একজন মানে ইন্ড ইউজার যে সে এরকম রিকোয়েস্ট পাঠাইতে পারে যে গেট, এরকম টাইপের রিকোয়েস্ট পাঠাতে পারে, যেখানে সে হয়তো বা ইউজার 1 তারপরে ইউজার 2 এরকমভাবে মনে করো যে সে 100টা ইউজার 1000 ইউজার পর্যন্ত সেই রিকোয়েস্ট বা 10,000 ইউজার রিকোয়েস্ট পাঠাচ্ছে। এখন যখন সে এই পরিমাণ রিকোয়েস্টগুলো পাঠায় তখন মূলত রেডিশে যেটা হয়, রেডিশে এই রিকোয়েস্টগুলো থাকে হচ্ছে কি ভ্যালু পেয়ার আকারে। এখন কি ভ্যালুকে ডাইরেক্ট তো আমরা নেটওয়ার্কের মধ্যে পাঠাই দিতে পারি না, কারণ রেডিশ ডাটা পাঠাবে একটা নেটওয়ার্ক প্রোটোকল মাধ্যম মেনটেন করে। এখন নেটওয়ার্ক প্রোটোকলের মধ্যে আমরা কি ভ্যালু ডাটা পাঠাইতে পারি না, বা আমরা লিস্ট পাঠাইতে পারি না, আমরা টাপল পাঠাইতে পারি না, আমরা পাঠাইতে পারি স্ট্রিং, এবং অনেক সময় আমরা বাইটসও পাঠাইতে পারি। কারণ সবসময় আমার ডাটা যে টেক্সট আকারে থাকবে ব্যাপারটা এরকম না, আমার ডাটা কোনো বাইনারি বাইট থাকতে পারে, আমার ডাটা কোনো চাঙ্ক আকারে থাকতে পারে, প্যাকেট আকারে থাকতে পারে। তো যেরকম আমরা এই যে স্ট্রিং আইও মাত্র পড়লাম, এরকমভাবে আরও একটা প্যাকেজ আছে এই আইও মডিউলের মধ্যে, সেটার নাম হচ্ছে বাইটস আইও। তো এই যে আমরা স্ট্রিং আইও মাত্র পড়লাম না, স্ট্রিং আইও যদি আমরা বুঝি, বাইটস আইও মূলত সেমই, কারণ আমরা এখানে
টেক্সট প্রসেস করছি, স্ট্রিংয়ে প্রসেস করছি, এটাকে আমরা জাস্ট বাইট প্রসেস করব। তো আমরা রেডিসের ক্ষেত্রে যখনই আমাদের এরকম রিকোয়েস্ট আসবে, কোনো একটা কমান্ড আসবে, এই কমান্ডে আমরা যাতে ডাটাগুলোকে খুবই এফিশিয়েন্ট ওয়েতে আমরা ডাটাগুলোকে অপটিমাইজ করতে পারি, অপটিমাইজ করে আমাদের নেটওয়ার্কের মাধ্যমে পাস করে দিতে পারি, পাঠিয়ে দিতে পারি, সেই কারণে আমরা মূলত string.io ইউজ করব। বাট তুমি জয়েন কোথায় ইউজ করবে? জয়েন হচ্ছে যদি মনে করো তুমি প্রবলেম সলভ করছো, তোমাকে স্ট্রিং কনক্যাটিনেট করার দরকার, তখন তোমার string.io-তে যাওয়ার দরকার নেই, জয়েন ইউজ করা তখন বেটার, কারণ জয়েন কিন্তু string.io থেকেও ফাস্ট। কিন্তু string.io আর্কিটেকচারাল ডিসিশন দিক থেকে, অর্থাৎ তুমি যদি একটা সিস্টেমের কথা চিন্তা করো সেই দিক থেকে string.io অনেক বেশি ভালো। এবং string.io কেন জয়েনের থেকে অল্প একটু হচ্ছে কম পারফর্ম করে, মানে সময়ের দিক থেকে একটু বেশি সময় নেয় কেন, সেই ব্যাপারটা যদি তুমি বুঝতে চাও, সেটা হচ্ছে string.io অনেকটা ডাইনামিক মেমোরি, যেরকমটা আমরা লিস্টের সময় পড়েছিলাম না, যে লিস্ট ডাইনামিক মেমোরি আকারে কাজ করে, string.io অনেকটা ওই রকমভাবে কাজ করে। যে string.io শুরুতে মনে করে সে অল্প একটু স্ট্রিম, মানে ফাইল একটা ছোট সাইজের, একটা ছোট ক্যাপাসিটির, মনে করো 1 KB ক্যাপাসিটির সে একটা ফাইল নিয়ে কাজ করে। যখন দেখে যে এই যে এই পেজটা, মনে করো রবীন্দ্রনাথ লিখতে লিখতে এই পেজটা যখনই ভরে যায়, তখনই হচ্ছে স্ট্রিং বাফার কী করে, সে পেজটাকে তার দ্বিগুণ করে দেয়, এত বড় করে দেয়। তারপরে যদি আরও ভরে যায় তাহলে আরও বড় বানাই দেয় পেজটাকে। এইভাবে আর কি string.io কাজ করে। তো এইভাবে যখন কাজগুলো করে, তো এই যে ক্যাপাসিটি বাড়ানোর কাজ, এই ক্যাপাসিটিকে কি বলা হয় সেটা আমরা এর আগেও পড়ছি, এটাকে বলা হয়েছে amortized big of 1। মানে যদিও এই যে এখানে কপি হচ্ছে ক্যাপাসিটিটা, বাট এই কপির সংখ্যা এতটাই কম হয় যেটাকে আমরা প্রায় ও অফ ওয়ান কমপ্লেক্সিটি ধরতে পারি, যেটাকে অ্যামোর্টাইজ O(1) বলা হয়। এবং এই টোটাল string.ioর কমপ্লেক্সিটিও বিগ অফ n, যেরকমটা আমাদের জয়েনের কমপ্লেক্সিটি। তো এইভাবে আর কি আমরা আমাদের string.io এই ডাটা স্ট্রাকচারটা আমরা শিখে ফেললাম, এবং আশা করি যে এই ভিডিও থেকে তুমি বুঝতে পারছো যে স্ট্রিং কনক্যাটিনেশনের সময় যদি কখনো লুপের মধ্যে তুমি += দেখো, তাহলে তুমি বুঝবা যে তুমি বিশাল বড় ভুল করে ফেলছো, তোমাকে অবশ্যই জয়েন ইউজ করতে হবে বা এরকম string.io ইউজ করতে হবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, এবং নেক্সট ভিডিও থেকেই আমরা আমাদের স্ট্রিং বিল্ডের যে মেইন কাজ সেটা আমরা দেখে ফেলবো। আগামী ভিডিওতে আমরা দেখবো যে স্ট্রিং, আমরা যে বারবার রেডিস নিয়ে কথা বলছি, সেই রেডিস জিনিসটা কি সেটা আমরা আগামী ভিডিওতে দেখব, এবং তারপর থেকে আমরা আমাদের নিজেদের রেডিসি বিল্ড করা শুরু করে দেব। ধন্যবাদ সবাইকে।